This YouTube channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. নমস্কার, শুভ সন্ধ্যা। আমি আপনাদের প্রবীর বিশ্বাস। দেখতে শুরু করেছেন প্রবীর প্লাসের আরো একটা নতুন অনুষ্ঠান, জাগো হিন্দু জাগো। হিন্দু জাগাতে তৎপর হয়ে পড়েছেন আমাদের যশস্বী প্রধানমন্ত্রী এবং পশ্চিমবাংলায় তার কাউন্টারপার্ট বা তার চেলা শুভেন্দু অধিকারী। তারা এখন হিন্দু জাগাতে ব্যস্ত, কারণ হিন্দুরা এই 11 বছরে জাগেনি। অন্তত নরেন্দ্র মোদীদের বা বিজেপির এই ধারণা যে 11 বছরে শাসন করেও তারা হিন্দুদের জাগাতে পারেনি। এখনো তারা সারা দেশে মাত্র ওই 35% কাছাকাছি ভোট পেয়ে, অন অ্যান অ্যাভারেজ ভোট পেয়ে তাদের সন্তুষ্ট থাকতে হচ্ছে। 65% ভারতীয় তাদের এই জাগো হিন্দু জাগোতে সাড়া দেয়নি। সমস্ত কিছু যখন ফেলিওর হয়ে যায়, যখন এই পেহেলগাঁওয়ের ঘটনা ব্যাকফায়ার করলো, নরেন্দ্র মোদীর যুদ্ধবিরতি ঘোষণার আগে যখন ট্রাম্প ঘোষণা করে দিল যে যুদ্ধবিরতি হয়ে গেছে, মুখ পড়লো ভারতবর্ষের। সেই পোড়া মুখ ঢাকতে মানে বিরোধীদেরকে ঢাল করতে হলো, বিরোধীদেরকে প্রতিনিধি হিসেবে দেশে বিদেশে পাঠাতে হলো যে না, ভারতের মুখটা পড়েনি, তোমরা একটু ভালোভাবে বলে এসো। নরেন্দ্র মোদী নিজে যেতে পারলেন না। নিজে যেতে পারলেন না এই কারণে, কারণ তার বলার মতন কিছু মুখ ছিল না। এমনিতেই তিনি সাংবাদিক সম্মেলন করেন না, সাংবাদিকদের প্রশ্নের জবাব দিতে চান না বা পারেন না, কিছু একটা হবে। কিন্তু ঘটনা হচ্ছে যে অভিষেক বন্দ্যোপাধ্যায়রা, শশী থারুররা গিয়ে কিন্তু ভারতের মুখটা উজ্জ্বল করে এলেন। সমস্ত কিছু রাজনৈতিক ভেদাভেদ ভুলে ভারতের হয়ে টিম ইন্ডিয়া হিসেবে তারা কাজ করলেন। কিন্তু আমাদের নরেন্দ্র মোদী এখানে ব্যস্ত জাগো হিন্দু জাগো এই স্লোগান দিতে। সঙ্গে শুভেন্দু অধিকারীরাও আছে, কারণ সব শেয়ারেরই একরা হয়। প্রধানমন্ত্রী বলেছেন আর শুভেন্দু তার বিপরীত কথা বলবেন, এমন তো হতে পারে না। কিন্তু বিপরীত কথাও তিনি বলেছেন। যখন নরেন্দ্র মোদী বলছেন সবকা সাথ সবকা বিকাশ বা সবকা বিশ্বাস, তখন ঠিক তার উল্টো কথা বলেছেন শুভেন্দু অধিকারী, এবং তারপরে ঢোক গিলতেও বাধ্য হয়েছেন। এই কথা বলার পর ঢোক গিলতে বাধ্য হয়েছেন শুভেন্দু অধিকারী। বলেছেন ওটা আমার ব্যক্তিগত মতামত। ব্যক্তিগত মতামত তিনি পার্টির প্রোগ্রামে দেন। আসলে মুখ থেকে বেরিয়ে যাওয়া যে শব্দ, সেগুলো তিনি ফেরত নিতে আর পারবেন না, ফেরত নিতে পারবেন না। তিনি যেমন বলেছেন যে যারাই বিধানসভায় বিধায়ক হয়ে আসবেন, মুসলিম বিধায়ক হয়ে আসবেন, তাদেরকে চ্যাংদোলা করে তিনি ফেলে দেবেন। ফেরত নিতে পারবেন? তিনি বলেছেন আমাদের মুসলমান ভোট চাই না, ফেরত নিতে পারবেন? এসব ফেরত নিতে পারবেন না জেনেই তাকে এখন জাগাতে হচ্ছে হিন্দুদের। কারণ হিন্দু জাগলেই নাকি বিজেপি জাগবে, এরকম একটা ধারণা। কিন্তু হিন্দু জাগা আর বিজেপি জাগা যে এক নয়, আজ আপনাদেরকে আমরা সেটা প্রমাণ করে দেব। দেখুন, একটা ধারণা তৈরি করে দেওয়া হয়েছে বা হয়েছিল বলা যায়, যে দেশ মানেই নরেন্দ্র মোদী, নরেন্দ্র মোদী মানেই দেশ। দেশের নরেন্দ্র মোদীর বিরুদ্ধে কোনো কথা বলা মানেই দেশের বিরুদ্ধে কথা বলা, এমন একটা মিডিয়ার মধ্যে ছড়িয়ে দেওয়া হয়েছিল। সেই ছড়িয়ে দেওয়ার প্রভাব বেশি দিন থাকেনি, সেটা কেটে গিয়েছে। কারণ মানুষ বুঝতে শুরু করেছে নরেন্দ্র মোদী মানেই দেশ নয়। নরেন্দ্র মোদী মানেই হয়তো আদানি হতে পারে, আম্বানি হতে পারে, ইলন মাস্ক হতে পারে, কিন্তু দেশ কখনো হতে পারে না। এটা কিন্তু বারবার প্রমাণিত। নরেন্দ্র মোদী হিন্দু জাগানোর চেষ্টা করতে গিয়ে কম কাজ করেননি। তিনি ধ্যান করেছেন গুহায় বসে, তিনি গঙ্গা স্নান করেছেন, শুধু তাই না, রাম মন্দিরও করেছেন। এসব তো তিনি হিন্দু জাগাতে করেছেন। কিন্তু এই জেগে থাকা হিন্দুরা কি পেয়েছে, তার তো একটা হিসেব কিতে নিতে হবে। যে হিন্দুরা জেগেছেন নরেন্দ্র মোদীর কথায়, শুভেন্দুদের কথায়, সে হিন্দুরা কি পেয়েছেন, বাংলার মানুষ কি পেয়েছেন, সে কথা নিশ্চয়ই আপনাদেরকে বলবো। কিন্তু দেশের মানুষের কি কি পাওয়ার কথা ছিল আর কি কি পেয়েছেন, আসুন তার একটা হিসাব নিকাশ আজ করেই ফেলি। 100 দিনের মধ্যে বিদেশে থাকা কালো টাকা ফেরত নিয়ে আসবেন বলেছিলেন আমাদের যশস্বী প্রধানমন্ত্রী। শপথ নেওয়ার পরে 100 দিন কেন, বহুদিন পার হয়ে গেলেও একটা কালো টাকা তিনি ফেরত আনতে পারেননি। যে হিন্দুরা জেগেছে
তাদের কাছে কোনো টাকা পৌঁছয়নি। 15 লাখ টাকা প্রতি লোককে দেওয়া হবে বলেছিলেন তো, 15-20 লাখ টাকা এমনি এমনি দিয়ে দেওয়া যাবে। কিন্তু 15 লাখ ছেড়ে দিন, 15 টাকা কোনো জাগ্রত হিন্দু পেয়েছেন কি? পাননি। বলেছিলেন বছরে 2 কোটি বেকারের চাকরি দেওয়া হবে। 2 কোটি বেকার ছেড়ে দিন, 2000 হিন্দু বেকার তারা চাকরি পেয়েছে কি? না, কোনো হিন্দু বেকার চাকরি পায়নি। বলেছিলেন পেট্রোল ডিজেলের দাম কমিয়ে দেওয়া হবে, প্রায় অর্ধেক করে দেওয়া হবে। কি হয়েছে আপনারা জানেন। মা গঙ্গা হয়ে যাবে স্বচ্ছ টলটলে একদম। তার জন্য কয়েক হাজার কোটি টাকা বরাদ্দও হয়েছিল। মা গঙ্গা পরিষ্কার হয়েছে কি? গঙ্গার জল দূষণমুক্ত হয়েছে কি? কোনো হিন্দু সেই গঙ্গার জলে স্নান করে এখন নিজেকে পবিত্র ভাবেন কি? কৃষকদের আয় বেড়ে দ্বিগুণ হবে বলেছিলেন। কোনো হিন্দু কৃষক, একজনও হিন্দু কৃষক বুক ঠুকে বলতে পারবেন তার আয় বেড়ে দ্বিগুণ হয়েছে? 2022-এই চালু হবে বলেছিলেন প্রথম বুলেট ট্রেন। কোথায় বুলেট ট্রেন, কোথায় কি? সব তো 20 বাও জলে। 2022 চলে গিয়েছে, আজ 3 বছর হয়ে গেল, বুলেট ট্রেন চালু হয়নি। প্রধানমন্ত্রী বলেছিলেন প্রধানমন্ত্রীর কিষাণ বিকাশ নিধি যে প্রকল্প, সেই প্রকল্পের আওতায় নিয়ে আসা হবে সমস্ত কৃষককে। কজন কৃষক এই কিষাণ নিধি প্রকল্পের মানে আওতায় এসছে জানেন? 1010। 140 কোটি মানুষের দেশে 10,000 মতন কৃষক এই কিষাণ নিধি প্রকল্পের আওতায় এসছেন। তিনি বলেছিলেন যে আর্থিক নয়ছয়ের অভিযোগে সমস্ত পলাতক অপরাধীদের তিনি দেশে ফিরিয়ে আনবেন। না খাউঙ্গা না খানে দুঙ্গা। তিনি নিজেও খাচ্ছেন 4 লাখ টাকার মাশরুম, 9 লাখ টাকার মিনারেল ওয়াটার। তিনি নিজেও পোশাক পরছেন 10 লাখের। আর তার বন্ধুরা আদানি, আম্বানি বা বিজয় মালিয়া বা নীরব মোদী, মেহুল চস্কি, এরা তো চর্বচস্য লেহ পেহ সবই খেয়ে যাচ্ছে। আমরা কি খাচ্ছি? কাঁচকলা ছাড়া কিছু না। আর যেসব বিদেশে পলাতক অপরাধী যারা আর্থিক মানে দুর্নীতি করে তারা বিদেশে চলে গিয়েছেন, একজন অপরাধীকে দেশে ফিরিয়ে আনতে পেরেছেন নরেন্দ্র মোদী? পারেননি। প্রায় 30 জন গুজরাটি অপরাধী দেশের বাইরে চলে গিয়েছে। হ্যাঁ, গুজরাটি অপরাধী। একজন গুজরাটি প্রধানমন্ত্রী তার প্রশ্রয় পেয়ে তার গুজরাটি বেরাদারির লোকেরা দেশ থেকে কোটি কোটি টাকা মেরে পালিয়ে গিয়েছে, ফেরত আনতে পারেননি। তিনি বলেছিলেন 2025-এর মধ্যেই ভারত $5 ট্রিলিয়ন অর্থনৈতিক শক্তি হিসেবে আত্মপ্রকাশ করবে। $5 ট্রিলিয়ন। আমাদের এখন অন্তত $2 ট্রিলিয়ন ক্রস করতে আমাদের নাকানি চোবানি খেতে হচ্ছে। 5 তো অনেক দূরের কথা। 2022-এর মধ্যে এই দেশের সব মানুষের মাথার উপর পাকা ছাদ হবে বলেছিলেন আমাদের এই যশস্বী হিন্দু সম্রাট নরেন্দ্র মোদী। কতজন মানুষের মাথার উপর পাকা ছাদ হয়েছে? কতজনের টাকা আটকে রাখা হয়েছে? কতজনকে কাজ করিয়ে টাকা দেওয়া হয়নি? তার হিসেব প্রধানমন্ত্রী দেবেন। বলেছিলেন এই প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী সকলেই যে মার্জনা করবে রাজস্থান এবং উত্তরপ্রদেশের প্রত্যেককে 500 টাকা করে সিলিন্ডার দেওয়া হবে। বিহার, উত্তরপ্রদেশের একজনও এই 500 টাকার সিলিন্ডার পেয়েছেন কি? বাকি দেশের কথা তো ছেড়ে দিলাম, তারা হয়তো বিহার বা রাজস্থান বা উত্তরপ্রদেশের প্রধানমন্ত্রী ভেবেছিলেন নিজেকে, তাই ভেবেছিলেন রাজস্থান আর উত্তরপ্রদেশে 500 টাকা করে সিলিন্ডার দেবেন। বাকি দেশ তো অনাথ, এমনিই অনাথ। তো যাই হোক, না রাজস্থানের লোক 500 টাকার সিলিন্ডার পেয়েছে, না উত্তরপ্রদেশের লোক 500 টাকার সিলিন্ডার পেয়েছে। এরপরে আসছি পরের কথায়। তিনি বলেছিলেন 2022-এর মধ্যেই দেশের প্রতি বাড়িতে 24 ঘন্টা বিদ্যুৎ সাপ্লাই করা হবে। বলেছিলেন এই কথা, সব রেকর্ডের আছে, ইন্টারনেট ঘাটলে সব পাবেন। এবার এখন আপনি নিজের বুকে হাত দিয়ে বলুন, ভারতবর্ষের, আমি পশ্চিমবাংলার কথা বলছি না, পশ্চিমবাংলাতেও বহু গ্রাম আছে যেখানে 24 ঘন্টা বিদ্যুৎ ছেড়ে দিনে 4-5 ঘন্টা বিদ্যুৎ থাকলেও মানুষ ভরতে যায়। পশ্চিমবাংলার বাইরে এমন বহু গ্রাম আছে, ঝাড়খণ্ডে আছে, বিহারে আছে, মধ্যপ্রদেশে আছে, হরিয়ানায় আছে, উত্তরপ্রদেশে আছে, বহু জায়গায় আছে যেখানে গ্রামে প্রত্যেক বাড়িতে বিদ্যুৎই পৌঁছয়নি এখনো। যদিও পশ্চিমবাংলায় সেই সংখ্যাটা শূন্য, কিন্তু অন্যান্য রাজ্যের দিকে তাকিয়ে দেখুন। আপনি নর্থ ইস্টে চলে যান, নর্থ ইস্ট মানে ধরুন অরুণাচল প্রদেশ চলে যান, মণিপুর চলে যান, সেখানকার পাহাড়ি অঞ্চলে গিয়ে দেখুন, আজও বিদ্যুৎ পৌঁছয়নি। এত মিথ্যের পরেও
তিনি নাকি হিন্দু হৃদয় সম্রাট। 2022-এর মধ্যেই প্রতিটি গ্রামে ইন্টারনেট পৌঁছে যাবে বলেছিলেন। সব কথা কিন্তু রেকর্ডেড আছে। ইন্টারনেট পৌঁছে যাবে বলেছিলেন। খোদ কলকাতা শহরে বসেই মাঝে মাঝে ইন্টারনেট ফেল হয়ে যায়, আর সব গ্রামের কথা তো ছেড়েই দিন। এখনো বহু জায়গায় ইন্টারনেট ছেড়ে দিন, মোবাইল ফোন মানে তার নেটওয়ার্ক পর্যন্ত থাকে না। 2022-এই তিনি বলেছিলেন যে একবার ব্যবহারযোগ্য প্লাস্টিক, অর্থাৎ যে প্লাস্টিকগুলো শুধু একবারই ব্যবহার করা যায়, সেই প্লাস্টিক ভারতবর্ষ থেকে সরিয়ে দেওয়া হবে। সেই রকম একবার ব্যবহারযোগ্য প্লাস্টিক মুক্ত করা হবে দেশকে। হয়েছে কি? প্লাস্টিকের অন্যতম বড় ব্যবসায়ী আম্বানিরা। আম্বানিদের সেই ব্যবসা বন্ধ হয়নি, এবং একবার ব্যবহারযোগ্য প্লাস্টিক রমরমিয়ে চলছে সারা দেশে। 2022-এর মধ্যে এই সমস্ত ট্রেনে অ্যান্টি কলিশন ডিভাইস লাগানো হবে বলেছিলেন। ফলে রেল দুর্ঘটনায় আর নাকি কারুর প্রাণ যাবে না। 2022-এর পর 2025 চলছে। কত মানুষ রেল দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন তার হিসেব রেল দপ্তরের কাছে আছে, প্রধানমন্ত্রীর কাছে আছে। হিন্দু জাগানোর জন্য তারা কিন্তু অনেক কথা বলেছিলেন সবার বাড়িতে শৌচালয় করে দেওয়া হবে, সবাইকে একটা আচ্ছে দিনের দেশ দেখানো হবে, আচ্ছে দিন এনে দেওয়া হবে। কোথায় সেই আচ্ছে দিন? হিন্দু জাগাতে গিয়ে অনেক প্রতিশ্রুতি দিয়েছিলেন এই নরেন্দ্র মোদীরা, কিন্তু হিন্দু তারা জাগাতে পারেননি, বরং হিন্দুদের ক্ষতি করে এসছেন। কিভাবে ক্ষতি করেছেন একটা দুটো কথা বললেই আপনারা বুঝতে পারবেন। এই যে অন্যান্য জাতির লোকেদের সাথে পশ্চিমবঙ্গ বা ভারতবর্ষের অন্যান্য জায়গায় যে পাশাপাশি সহাবস্থান ছিল, একে অন্যের সাথে ভ্রাতৃত্বের সম্পর্ক ছিল, সেই সম্পর্কটা তিনি ভেঙেছেন। হ্যাঁ, এই হিন্দুবাদীরাই ভেঙেছেন। তারপরে বিভিন্নভাবে জাত পাত, এ ভাষা ও ভাষার সাথে লড়াই লাগিয়ে তারা কিন্তু ভারতবর্ষে রাজত্ব করে যাচ্ছে। ঠিক যেভাবে ইংরেজরা করেছিল ডিভাইড অ্যান্ড রুল, তারাও কিন্তু বিভিন্ন জাত পাত ভাগ করে, ভাষাভাষী ভাগ করে তারাও কিন্তু ডিভাইড অ্যান্ড রুল করে যাচ্ছে। হিন্দুদের জায়গাতে আমাদের শুভেন্দু অধিকারীও নেমে পড়েছেন রেলে করে। তিনি চাইছেন অন্তত 5% আরো হিন্দু তাদের দিকে আসুক, তবেই তারা ক্ষমতায় আসবেন। ক্ষমতায় আসলে নাকি সোনার বাংলা হয়ে যাবে, 3000 টাকা লক্ষ্মীর ভান্ডার হয়ে যাবে। শুভেন্দুবাবুকে একদম সহজ সরল প্রশ্ন, 3000 টাকা লক্ষ্মীর ভান্ডার এক্ষুনি আপনি ত্রিপুরায় করে দিন, এক্ষুনি। আপনারা তো সেখানে ক্ষমতায় আছেন, ত্রিপুরায় করে দিন, উত্তরপ্রদেশে করে দিন আপনাদের মধ্যপ্রদেশে, হরিয়ানায়, রাজস্থানে। সেখানকারটা দেখিয়ে উদাহরণ দিন, দেখুন অমুক জায়গায় প্রত্যেক বাড়ির মহিলারা 3000 টাকা পাচ্ছেন, আমরা এলে আমরা এখানেও 3000 টাকা দেব। উদাহরণ দেওয়ার জায়গা নেই, উদাহরণ দেওয়ার জায়গা শুভেন্দু অধিকারীদের নেই। এই যে এতগুলো কথা বললাম, স্মার্ট সিটি হবে, ট্রেনে অ্যান্টি কোয়ালিশন লাগবে, বা 2 কোটি বেকারের চাকরি হবে, 15 লক্ষ টাকা পাওয়া যাবে, বিদেশে পালিয়ে যাওয়া অপরাধীদের ধরে আনা হবে, যত কালো টাকা আছে সব ফিরিয়ে আনা হবে। এত কথা বলার পরেও একটা প্রতিশ্রুতি তো রাখতে পারেনি। তাহলে শুভেন্দু অধিকারীদের দেওয়া প্রতিশ্রুতিতে পশ্চিমবাংলার হিন্দুরা ভুলবে কেন? ভুলছে না। পশ্চিমবাংলার হিন্দুদের এতটা বোকা ভাবার কারণ নেই। আগে তো আপনাকে এক্সাম্পল সেট করতে হবে যে আমি অমুক রাজ্যে দিচ্ছি, দেখো আমার শাসিত যে কটা রাজ্য আছে প্রতিটি রাজ্যে লক্ষ্মীর ভান্ডারে 3000 টাকা করে মহিলারা পাচ্ছে। তারপরে আপনি পশ্চিমবাংলায় এসে বলুন, মানুষের কাছে বিশ্বাসযোগ্য হবে। এরকম অবিশ্বাস্য কথা, আলফাল কথা বলে লোকের কাছে হাসির খোরাক হচ্ছেন কেন? এমনি শুভেন্দু অধিকারীর যে উন্মত্ত আচরণ, প্রায় উন্মাদের মতন আচরণ, সেই আচরণ দেখে মানুষ তো মুখ টিপে হাসছে। যে বামপন্থীরা আপনার কাছে গিয়েছিল, আপনাদের ভরসা করেছিল, সেই বামপন্থীরা ধীরে ধীরে সরে যাচ্ছে আপনার এই উন্মত্ত উন্মাদের মতন অপ্রকৃতস্থ পাগলের মতন আচরণ দেখে। সেইটা তো আগে রুকুন। একদম পরিষ্কার কথায় বলতে পারি, আগে তো দল সামলা, তারপরে জিতবি বাংলা। দলই সামলাতে পারছেন না, তার দলের একে একে বিধায়ক তাদের ছেড়ে চলে যাচ্ছেন, একে একে নেতা অন্য দলে যোগ দিচ্ছেন, আর তিনি নাকি বাংলার মুখ্যমন্ত্রী হবে। ঘোড়ায়ও হাসবে শুনলে, ঘোড়ায়ও হাসছে শুনলে। আর এই জাগো হিন্দু জাগো এই কথাটা বলে তিনি এটা প্রমাণ করে দিচ্ছেন, বা তারা এটা প্রমাণ করে দিচ্ছেন যে হিন্দুরা নাকি ঘুমিয়ে আছে। না, হিন্দুরা ঘুমিয়ে নেই, হিন্দুরা ঘুমিয়ে নেই, হিন্দুরা সদা জাগ্রত। হিন্দুরা রবীন্দ্রনাথ, বিবেকানন্দ, শ্রী চৈতন্য এই চেতনায় জাগ্রত হয়ে আছেন।
আপনাদের ওই সনাতনী হিন্দু, সোকল্ড সনাতনী হিন্দুত্বে হিন্দু জাগবে না। হিন্দু যদি জাগতে হয়, জাগবে বিবেকানন্দের ভাষায়। হিন্দু যদি জাগতে হয়, জাগবে শ্রী চৈতন্যের ভাষায়। আপনার হিন্দুত্বে মানুষ বিশ্বাস করছে না। আপনারা আসলে হিন্দু বিরোধী। হিন্দুদের ক্ষতি করে যাচ্ছেন আপনারা এই করে করে। হিন্দুদের সাথে অন্যান্য জাতের যে সৌভ্রাতৃত্ব ছিল সেটা আপনারা নষ্ট করে দিতে চাইছেন। এই হিন্দুত্ব বাংলায় চলে না। এই হিন্দুত্বের বাণী বাংলায় চলবে না। যেটা উত্তরপ্রদেশ, ঝাড়খণ্ড, বিহার, মধ্যপ্রদেশ, রাজস্থান এইসব জায়গায় আপনারা চালান, ভালো চলবে। এই হিন্দুত্ব পশ্চিমবাংলায় বিক্রি হবে না, নেওয়ার লোক নেই। এটা পরিষ্কার জেনে রাখুন। তাই জাগো হিন্দু জাগো বলে যতই আপনি গলা ফাটান, আপনার কথায় অন্তত হিন্দু জাগবে না। আপনি নিজে 3 বাটি মাংস খেয়ে এসছেন, আপনি নিজে মাথায় রুমাল দিয়ে দোয়া করে এসছেন আল্লাহর কাছে, আপনি নিজে ইফতার পার্টিতে নিয়মিত যেতেন, আর এখন বলছেন জাগো হিন্দু জাগো। এই আপনার এই দ্বিচারিতা কেউ বিশ্বাস করবে? কোনো হিন্দু বিশ্বাস করবে? আপনি নিজেও বিশ্বাস করেন কি? তাই আপনার হিন্দুত্বে বাঙালির আস্থা নেই। হিন্দু নিশ্চয়ই জাগবে, হিন্দু নিশ্চয়ই জেগে আছে। হিন্দু জেগে আছে, তাদের চেতনায়, মননে, চিন্তায়, ভাবনায় শ্রী চৈতন্য বিরাজ করেন। বিরাজ করেন স্বামী বিবেকানন্দ, বিরাজ করেন মাদার টেরেসা, বিরাজ করেন নজরুল ইসলাম। এইটা হচ্ছে আসল হিন্দুত্ব। যতদিন না আপনারা এই হিন্দুত্বকে স্বীকার করবেন, ততদিন আপনাদেরও বাঙালি স্বীকার করবে না। সকলে ভালো থাকবেন। রাত্রে আসছেন অরূপ সেনগুপ্ত, তার সেই বিখ্যাত সিপিএম আমলের যে অত্যাচার, অনাচার, অবিচার যে ঘটনাগুলো, সেই ঘটনাগুলো তিনি নিয়মিত তুলে ধরছেন আপনাদের কাছে। আর তুলে ধরছেন যে পশ্চিম বাংলার বাইরে ঘটে যাওয়া, অন্যান্য রাজ্যে ঘটে যাওয়া অনাচারগুলো। পশ্চিমবঙ্গের ঘটনা তো নিয়মিত টিভিতে দেখেনি আপনারা, এগুলো সব টেলিভিশন চ্যানেল ঘটা করে দেখায়, কিন্তু অন্য রাজ্যের ঘটনাগুলো তারা চেপে যায়। এনকে ডিজিটাল চাপবে না। এনকে ডিজিটাল আজকে আনছে সেরকমই একটা এপিসোড, রাত ঠিক 8টায় আমাদের এক্স ফ্যাক্টর অনুষ্ঠানে থাকবেন অরূপ সেনগুপ্ত। এবেলা এই পর্যন্ত, সকলে ভালো থাকবেন। নমস্কার।